দুটো দিন পিছিয়ে যাই। ঘটনাটা শুরু হলো নয়াদিল্লির লোদি কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত একটি চিঠি পাঠালেন পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গভবনের অফিসার ইনচার্জকে। ওই চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে অভিহিত করা হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে, এরকম একটি অভিযোগ এলো। এই চিঠি হাতে পাওয়ার পর তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই তাদের ক্ষোভ স্পষ্ট করে জানালেন। কেন্দ্রের শাসক দল বিজেপির তরফ থেকে পাল্টা জানানো হলো, বাংলা ভাষায় কথা বললে কেউ ভারতীয় হয়ে যায় না। বিষয়টি যাচাই করার কথা বলা হচ্ছে, তদন্ত চলছে। এই অবধি ঘটনায় বা এই দিল্লি পুলিশের চিঠি এবং তার পরবর্তী পরিস্থিতিতে কি কি হতে পারে মোটের উপর একটা আঁচ করা গিয়েছিল। তার কারণ এখন এই মুহূর্তে গোটা দেশ জুড়ে বাংলা, বাঙালি অস্মিতা, বাংলার সংস্কৃতি, বাংলার কথা, বাংলার ভাষা, এই সমস্ত কিছু নিয়ে কথা হচ্ছে, কথা চলছে। এবং রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন 2026 বিধানসভা ভোট এই বাংলায়, এবং এটা সব থেকে বড় ইস্যু সমস্ত রাজনৈতিক দলের কাছে, বিশেষ করে তৃণমূল এবং বিজেপির কাছে। আজকে হাল্লা বলে আমি দেবরতী রয়েছি এবং এটা নিয়ে কথা হবে, প্যানেলিস্টরা আছেন, তাদের সঙ্গে কথা বলবো, আলাপ করাবো। কিন্তু তার আগে, ঠিক এই প্যানেল করার কিছু ঘন্টা আগে অমিত মালব্য তিনি একটি টুইট করলেন, বলা ভালো এক্সপোস্ট। একটি লাইন, যে লাইনটা নিয়ে আবারও নতুন করে বিতর্ক তৈরি হলো। কি বলা হচ্ছে সেখানে? বাংলা বলে এমন কোনো ভাষা নেই। আগে পরে কি কি লাইন আছে আমি বলছি, কিন্তু এই যে 4-5টা শব্দ, বাংলা বলে এমন কোনো ভাষা নেই, আবারও নতুন করে তৈরি হলো উত্তেজনা। কি বলছেন অমিত মালব্য? কিন্তু অমিত মালব্য এই এক্সপোস্টে আগে কিছু শব্দ ব্যবহার করেছেন, কিছু বাক্য ব্যবহার করেছেন, পরে কিছু শব্দ ব্যবহার করেছেন, কিছু বাক্য ব্যবহার করেছেন। আমি একটু, যদি ফুল ফ্রেম দেখানো সম্ভব হয়, অমিত মালব্য টুইট, এই এক্সপোস্ট এই মুহূর্তে আমার হাতে রয়েছে, এবং সেই এক্সপোস্টে দিল্লি পুলিশের ওই চিঠিটিকে উল্লেখ করে উনি বলছেন যে ওই যে 8 জনের কথা উল্লেখ করা হয়েছে দিল্লি পুলিশের ওই চিঠিতে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ওই লোদি কলোনি থানার পুলিশ আধিকারিক যে চিঠি দিচ্ছেন 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছে কোনো বৈধ কাগজপত্রই ছিল না, তাই তাদেরকে গ্রেপ্তারি। এবং অমিত মালব্য এখানে স্পষ্ট করে যে কথা বলছেন যে এখানে গ্রেপ্তারির কারণ অনুপ্রবেশ। বাংলা বিজেপিও কি তাই মনে করছে? কথা বলবো। আমার সঙ্গে যারা রয়েছেন আজকে, তৃণমূলের তরফ থেকে মুখপাত্র কৌশিক বিশ্বাস রয়েছেন। কৌশিকদা আমাদের সঙ্গে আজকে এই স্টুডিওতে আলোচনা টেবিলে আসতে পারেননি, কৌশিকদা বাইরে থেকে রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিকদাকে প্রথমে স্বাগত জানাবো। আমার সঙ্গে আজকে যারা আলোচনা টেবিলে রয়েছেন এবার তাদের সঙ্গে আলাপ করাই, বিজেপি মুখপাত্র অরিজিৎ বক্সি রয়েছেন, অরিজিৎদাকে স্বাগত জানাবো। কংগ্রেস মুখপাত্র কেতন জয়সওয়াল রয়েছেন, কেতনকে স্বাগত জানাবো। এবং আমার সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম সদস্য কৌশিক মণ্ডল রয়েছেন, কৌশিকদাকে স্বাগত জানাবো। কৌশিকদার সঙ্গে, মানে আমার স্টুডিওয়ে থাকা কৌশিকদার সঙ্গে কথা বলবো দ্বিতীয় ভাগে, আমাদের আলোচনার দ্বিতীয় ভাগে আরও স্পেসিফিকভাবে। কেন? কারণ আজকে আরও একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি ছিল, এবং এই ডিএ মামলার শুনানিতে কি কি হলো, সুপ্রিম কোর্ট যে কথা বলল যে আজকে তো ফয়সলা হয়ে যাওয়ার কথা ছিল, কেন হলো না? কেন এতটা সময় লাগছে? বারবার ডিএ মামলা পিছিয়ে যাচ্ছে কেন? আগামীকাল কি চূড়ান্ত কোনো রায় আসতে চলেছে? সেটা নিয়ে অবশ্যই কৌশিকদার মত নেব, কিন্তু এই মুহূর্তে একদম শুরু করি আবারও সেই বাংলা এবং বাঙালি। আমি কৌশিক বিশ্বাসদা, তৃণমূল মুখপাত্র কৌশিক বিশ্বাসদার কাছে আসি। প্রথম যে প্রশ্নটা রাখবো, কিছু কনফিউশন তৈরি হচ্ছে কৌশিকদা, আমি একটু ক্লিয়ার করতে চাই আপনার কাছে। এক, আপনারা বলছেন বাংলা বললেই কি বাংলাদেশি? সত্যি তো? এরকমটা কিছু অভিযোগ তো উঠছে গোটা রাজ্যে বা গোটা দেশে। এবং এটাও তো তার পাশাপাশি যেটা বিজেপি যে প্রশ্নটা করছে যে বাংলা বললেই কি ভারতীয়, এটাও তো ফেলে দেওয়ার মতো নয়। তাহলে এই মুহূর্তে এখন বাঙালি যারা অন্যান্য রাজ্যে রয়েছেন, বা আমি আমার কথাই বলছি যে আমি তো বুঝতে পারছি না, কনফিউশন তৈরি হচ্ছে, একটু যদি ক্লিয়ার করে দেন কি হচ্ছে বিষয়টা। দেখুন, প্রথমেই আমরা বলবো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে অমিত মালব্যর এই টুইটটার আমরা তীব্রতম প্রতিবাদ করছি। অমিত মালব্যর এই রকম নিকৃষ্ট ধরনের টুইট এর আগেও করেছেন, এবং তৃণমূল কংগ্রেস শুধু নয়, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের বাসী যারা বাংলা ভাষায় কথা বলেন
পশ্চিমবঙ্গে থাকেন এবং পশ্চিমবঙ্গের বাইরেও থাকেন, তারা অমিত মালবিয়ার দল বিজেপিকে এর যথাযোগ্য জবাব। কৌশিকদা আমি আরেকটু স্পেসিফিক করে দিই, বাংলা না আমি বলছি বাংলাদেশি ভাষা, এই শব্দটার মানে আমি একটু বুঝবো। বাংলাদেশি ভাষা কৌশিকদা আপনারা জানেন, কৌশিকদা স্পেসিফিক উত্তরই দিচ্ছি। হ্যাঁ না আমি বলছি বাংলাদেশি ভাষা, এইটা যদি আমাকে বুঝিয়ে দেন কি বলতে চাইছে দিল্লি পুলিশ, কি বলতে চাইছেন অমিত মালব্য? সেইখানেই তো আমাদের তীব্রতম আপত্তি। বাংলাদেশি ভাষা বলতে উনি কি বোঝাতে চাইছেন? ভারতবর্ষে একটি সংবিধান সম্মত জাতীয় ভাষা যতগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের বাংলা ভাষা। ভারতবর্ষের জাতীয় সঙ্গীত যে ভাষায় সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে বাংলা ভাষা। ইংরেজ ভারত ছাড়ো আন্দোলনের সময় যে আকাশ বাতাস কাঁপিয়ে স্লোগানগুলো উঠতো সেগুলো ছিল বাংলা ভাষায়। সংবিধান স্বীকৃত একটি ভারতবর্ষের ভাষা হচ্ছে বাংলা ভাষা। সেই ভাষায় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেরও বাঙালিরা কথা বলেন। ফলে বাংলাদেশি ভাষা বলে এই রকম ভাবে কোনো শব্দচয়ন আন্তর্জাতিক স্তরে দেশীয় স্তরে কোথাও নেই। বিজেপির গেম প্ল্যান হচ্ছে বাংলা বললেই তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অপচেষ্টা এবং চক্রান্ত। সেইটার জন্য বিজেপির দিল্লি শাসিত বিজেপির একজন পুলিশ আধিকারিক এইটা ব্যবহার করেছেন। আমরা ইমিডিয়েটলি তার সাসপেনশন দাবি করেছি। বাংলাদেশি ভাষা বলে কিছু হয় না এবং বাংলা হচ্ছে ভারতবর্ষের সংবিধান স্বীকৃত একটি ভাষা, যে ভাষায় কয়েক কোটি মানুষ ভারতবর্ষে কথা বলেন। সেই ভাষাতে কেউ কথা বললে তাকে যদি অভারতীয় বলা হয়, এর চেয়ে চরম দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছু হয় না। ব্রিটিশ শাসকরা পর্যন্ত বাংলা এবং বাঙালিদের উপর যা অত্যাচার করেছিল, ভারতীয় জনতা পার্টি ঠিক একইভাবে বাংলা ও বাঙালি। আমি ঠিক এইখানেই কৌশিকদা আরেকটা প্রশ্ন রাখবো। রাহুল সিনহা, তার সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম, স্পষ্টভাবে উনি যে কথা বলছেন পশ্চিমবাংলার বাঙালির ওপর কোনো অত্যাচার হচ্ছে না, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্যই এই পরীক্ষা নিরীক্ষা চলছে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ঢুকলো কি করে? তাহলে আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে বলুন। আর রাহুল সিনহা কি দৈনিক সংবাদপত্রগুলো পড়েন না, না টেলিভিশন দেখেন না? প্রত্যেক দিন প্রথম সারির দৈনিক সংবাদপত্রগুলোতেও, শুধুমাত্র আমরা তৃণমূল কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল নয়, প্রথম সারির দৈনিক সংবাদপত্রগুলোতেও প্রত্যেক দিন উঠছে আমাদের দলীয় সদর কার্যালয় থেকে যারা অত্যাচারিত তাদের সামনে এসে ভিডিও কনফারেন্স এবং প্রেস কনফারেন্সের মাধ্যমে দেখানো হচ্ছে যে কি ভয়ানক নিষ্ঠুর অত্যাচার চলছে, এবং এগুলো হচ্ছে কেবলমাত্র বিজেপি শাসিত রাজ্যে। আজকে বিজেপি কি চোখে দেখতে পাচ্ছে না যে উড়িষ্যাতে কি হচ্ছে, দিল্লিতে কি হচ্ছে, হরিয়ানা, মহারাষ্ট্র এবং গুরগাঁওতে কি হচ্ছে? যদি তারা দেখতে না পায়, দেখুন আরেকটা অদ্ভুত ব্যাপার হলো, প্রত্যেকবার পশ্চিমবঙ্গে কোনো ঘটনা ঘটলেই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম যায়। এই ক্ষেত্রে বাঙালিদের উপর যে আক্রমণ বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে, বিজেপি কি একটাও ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছে? আপনারা এখানে তো প্রশাসন কথা বলছে যে এরা অবৈধ নাগরিক, ফলে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানোর তো কোনো প্রশ্নই নেই। অবৈধ নাগরিক যদি হয় তাহলে প্রথম কথাটা হচ্ছে যে সেই অবৈধ নাগরিকরা যখন দেশের বর্ডার অতিক্রম করে ঢুকলো, তখন বর্ডার রক্ষার দায়িত্বে যে ছিল ভারতবর্ষের ব্যর্থতম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার প্রথম পদত্যাগ করা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে, আমি কৌশিক একটু বিরত করি দাদা। হ্যাঁ বলুন, একদম 10 সেকেন্ড। হ্যাঁ, ভারতবর্ষের বৈধ বা অবৈধ নাগরিক আপনি নিশ্চয়ই কাগজপত্র পরীক্ষা করবেন। তার সঙ্গে বাংলা ভাষাকে কেন যোগ করছেন? বাংলা ভাষা ভারতবর্ষের সংবিধান স্বীকৃত ভাষা, সেই ভাষার সঙ্গে বৈধ অবৈধ অনুপ্রবেশকারীকে আপনারা কেন যোগ করে আপামর পশ্চিমবঙ্গ এবং বাংলার বাইরেও যারা বাংলায় কথা বলেন তাদের কালিমালিপ্ত করার ষড়যন্ত্র করছেন? তার জবাবটা বিজেপিকে দিতে হবে। চন্দ্রিমা ভট্টাচার্য, খুব অনেকের অনেক রকম রিয়াকশন খুব স্বাভাবিকভাবেই আসছে। আমি একটু চন্দ্রিমা ভট্টাচার্যের খুব ছোট করে একটা রিয়াকশন একটু শোনাতে চাইবো, তারপরে আমি অরিজিৎদার কাছে আসছি খুব দ্রুত। চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন দেখুন। সাউথ ডিস্ট্রিক্ট নিউ দিল্লি কি বলছে যে ওরা কিছু ডকুমেন্ট পেয়েছে, অর্থাৎ কোনো নথি, সেই নথিগুলো বাংলাদেশি ভাষায় লেখা আছে। এই বাংলাদেশি ভাষা থেকে নথিগুলো ট্রান্সলেট করতে হবে হিন্দি অথবা ইংরেজিতে, তার জন্য এই চিঠি দেওয়া হয়েছে। আপনারা বলুন, বাংলাদেশি বলে কোনো ভাষা আছে? তাহলে কিসের জন্য লেখা? বাংলা ভাষাকে যা সারা বিশ্বের 25 কোটি মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষা
অমিত মালব্যজি যে টুইটটি করেছেন আজকে, খুব ছোট একটা অংশ বাংলা তর্জমা করলে খানিকটা এই রকম দাঁড়ায়: বাংলাদেশের সরকারি ভাষা কেবল ধ্বনিতাত্ত্বিকভাবে আলাদা নয়, বরং এর মধ্যে সিলেটির মতো উপভাষাও রয়েছে, যা ভারতীয় বাঙালিদের কাছে প্রায় বোধগম্য নয়। বাংলা বলে, তারপরে এই লাইনটি উনি লিখেছেন যে বাংলা বলে এমন কোনো ভাষা নেই যা এই সমস্ত রূপগুলিকে, অর্থাৎ আমি যদি ধরে নিই উপভাষাগুলিকে, সুন্দরভাবে অন্তর্ভুক্ত করে। বাঙালি জাতিগততা বোঝায়, ভাষাগত অভিন্নতা নয়। ভারতের 22টি সরকারি ভাষার মধ্যে একটি ভাষা বাংলা। গোটা বিশ্বে 25 কোটির বেশি লোক বাংলা ভাষায় কথা বলে। আজকে এই যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আমি অরিজিৎদার কাছে আসবো। দাদা, আমি বাকি রাজ্যগুলো ছেড়ে দিলাম, অন্য ঘটনাগুলো ছেড়ে দিলাম, এই 8 জনের কথা বলবো, যেটার প্রেক্ষিতে দিল্লি পুলিশের চিঠি। এরা কি সিলেটি ভাষায় কথা বলছিল, নাকি এমন কোনো ভাষায় কথা বলছিল যেটা অবাঙালি যারা মূলত তাদের পক্ষে বোঝা সম্ভব নয়? কিভাবে দাগিয়ে দেওয়া সম্ভব হচ্ছে এরা বাংলাদেশি? দেখুন, কৌশিক দ্বারা অসত্য বা অর্ধসত্য বলার জন্য কৌশিক দা 11 মিনিট টাইম পেয়েছেন, আমি টাইম দেখেছি। তো আমি সঞ্চালিকার কাছে আগ্রহ রাখবো যে সম্পূর্ণ সত্য বলার জন্য ওনার থেকে 2 মিনিট কম, অন্তত 9 মিনিট আমাকে দেওয়া হোক। প্রথমেই আপনার কাছে এই দাবি জানাই। দ্বিতীয়, আমি শুরুতেই যেটা বলবো, আমার একটা আনন্দবাজারের বিখ্যাত লাইন মনে পড়ে যাচ্ছে আমার যৌবনকালে। তখন মমতা ব্যানার্জি বামফ্রন্টের বিরুদ্ধে লড়ছে। আনন্দবাজারের প্রথম পাতায় ছাপা হয়েছিল, মমতার নির্দেশে জিপ কেটে নেওয়া তৃণমূল কর্মীকে হাসপাতালে নিয়ে গেলেন সুদীপ। আমি কিভাবে ধরবো, মমতার নির্দেশে জিপ কেটে নেওয়া নাকি মমতার নির্দেশে হাসপাতালে নিয়ে যাওয়া? অবশ্যই মমতার নির্দেশে হাসপাতালে নিয়ে যাওয়া, কিন্তু এটাকেই কেউ চাইলে বলতেই পারে মমতার নির্দেশে জিপ কেটে নেওয়া। এখানেও ঠিক ব্যাপারটা সেরকমই। আমি তৃণমূলের মুখপাত্র যিনি আছেন ডাক্তারবাবু, আমি পারিবারিকভাবে ওনাকে চিনি। উনি নিজে বেদম শিক্ষিত মানুষ এবং পারিবারিকভাবে ওনার পূর্ববঙ্গের সাথে যোগাযোগ আছে, আমি সেটাও জানি। আমি ওনাকে একটা ছোট লাইন বলি, সেই প্রেমেন্দ্র মিত্রের, উনি নিশ্চয়ই বলতে পারবেন, এটার মানেটা বলতে পারবেন। আমি বাংলাতেই বলছি, মেকুরে হুরুম খাইয়া হক্কইর করছে। কৌশিকদা, মানেটা কি বলতে পারবেন? আমার মনে হয় পারবেন না। আচ্ছা, আমি আরেকটু অন্য জায়গায় যাই। দুলি দুহি পিঠা ধরানো না যা, রুখের তেন্তলি কুম্ভীরে খাওয়া, দিবসই বহুরি কাউই ডরে ভাওয়া, রাতি ভাইলে কামড়ু যাও। এটা বলতে পারবেন তো? বাংলা ভাষা নিয়ে গলা ফাটাচ্ছেন। আমি যদিও ভাষাবিদ নই, আমি আইনের জগতের লোক। বক্তব্যটা হচ্ছে যে ঠিক রথের আগের দিন মুখ্যমন্ত্রী আপনাদেরই চ্যানেলে বসে, এখানেই আমি বসেছিলাম, এই সিটেই বসেছিলাম, উনি একটা কাগজ নিয়ে দুলিয়ে দুলিয়ে দেখাচ্ছিলেন, এই দেখুন নাম কেটে দিল, নাম কেটে দিল, 1984 আগের সবার নাম কেটে দিল। একটা ফর্ম এসেছিল ইলেকশন কমিশন থেকে। সেই ফর্মটা যখন তার কয়েক মিনিটের মধ্যে সঞ্চালকের কাছে পৌঁছালো, তার থেকে আমার কাছে পৌঁছালো, আমি তর্জমা করে মানে জাস্ট 3টে প্যারাগ্রাফ পড়লাম যে 3টে জায়গায় টিক দেওয়ার রয়েছে। 1984 আগে জন্ম হলে এখানে টিক দিন, 1984 থেকে 2003 হলে তারপরে টিক দিন, 2003 পরে জন্ম হলে এখানে টিক দিন। তাহলে কেউ বাদ গেল না। এই যে মিথ্যে কথা বলার প্রবণতা, এটা আমি অন্তত এক্সপেক্ট করেছিলাম যারা চ্যানেলে বসে সঞ্চালক সঞ্চালিকারা রয়েছেন তারা অন্তত বিষয় শুরুর আগে সত্যটা বলবেন। আমাকে একটু 2 মিনিট আমি পড়ি, শুধু ছোট্ট আগে সাবজেক্টটা পড়বো। দিল্লি পুলিশের যে বক্তব্যটা নিয়ে এত কথা, সাবজেক্টটা কয়েকটা শব্দের: ট্রান্সলেশন অফ ডকুমেন্টস কন্টেইনিং টেক্সট রিটেন ইন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ রিগার্ডিং। অর্থাৎ পরিষ্কার বলছে যে ট্রান্সলেশন করার প্রয়োজন রয়েছে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজের। এটার সম্পর্কে এক্সপ্লেনেশনটা কোথায়? তার পরের প্যারাগ্রাফটা কি বলছে? দ্য আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, অর্থাৎ কিছু ডকুমেন্ট ওই 8 জনের কাছ থেকে পাওয়া গেছিল। পুলিশ পরিষ্কার বলছে তাদের রিকোয়ারমেন্টটা বলছে, এটা কিন্তু কোনো প্রেস ব্রিফিংয়ের মেমো নয়, তাদের একটা ইন্টারনাল ডিপার্টমেন্টাল মেমো। এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট তারা একটা হেল্প চাইছে। কিসের? বলছে দ্য আইডেন্টিফিকেশন ডকুমেন্টস কন্টেইনস টেক্সট রিটেন ইন বাংলাদেশি হুইচ আর নিডেড টু বি ট্রান্সলেটেড ইন হিন্দি অর ইংলিশ। Now for the investigation to proceed further, it is requested that an official translator or interpreter proficient, very vital এই জায়গাটা, proficient in Bangladeshi national languages may kindly be provided. যদি বাংলা মানে পশ্চিমবঙ্গের বাংলা, গলা ফেরে ফেরে বলছি, পশ্চিমবঙ্গের যে বাংলা ভাষায় আমি এখন কথা বলছি, আপনি কথা বলছেন, কৌশিকবাবু কথা বলছেন, এই বাংলায় যদি লেখা থাকতো, দিল্লি পুলিশকে বলতে হতো না যে এই ল্যাঙ্গুয়েজের ইন্টারপ্রেট করার জন্য আমাকে প্রফিসিয়েন্ট কাউকে দিন। টেক্সটটা এমন একটা ভাষায় লেখা ছিল যার উদাহরণ আমি আমার বক্তব্যের শুরুতেই দিলাম, যে মেকুরে হুরুম খাইয়া হক্কইর করছে। যদি এরকম ভাষায় লেখা থাকে, পশ্চিমবঙ্গে কেউ এ ভাষা ব্যবহার করে না। এই ভাষাকে অন্তত সরকার ধ্রুপদী ভাষার তকমা দেয়নি, এমনকি মমতা ব্যানার্জিও কোনোদিন এই ভাষায় কথা বলেছেন বলে আমি অন্তত শুনিনি, কৌশিকবাবু শুনে থাকতে পারেন।
এবার আসি অমিত মালব্যজির কথায়। মানে অর্ধসত্য কতটা নগ্নভাবে এই তৃণমূল বলতে পারে নির্লজ্জের মতো। আসলে দোষটা এদার না, কৌশিকবাবুর কিছু দোষ নেই, উনি ভদ্র শিক্ষিত লোক। ওই যে একটু আগে ববি হাকিম বলতে বলতে যাচ্ছিল নির্লজ্জের মতো, যিনি উর্দু ভাষায় 50% লোক কথা বলবে এই আশা করেন সবার সামনে, উনি বাংলা নিয়ে কথা বলছেন, এটাই আমাদের দুর্ভাগ্য। অমিতজি কি বলেছেন, আমি তার টেক্সটায় আসি। খুব ছোট্ট একটা কথা বলেছেন, একটা বাক্যের অর্ধেকটা পড়ানো হচ্ছে, তৃণমূল পড়ছে। বলছে দেয়ার ইজ ইনফ্যাক্ট নো ল্যাঙ্গুয়েজ কল্ড বেঙ্গলি। এই অব্দি বোর্ডে ফুল স্টপ দিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। চন্দ্রিমা ভট্টাচার্য একজন মিনিস্টার, উনি একজন আইনজীবী বলে দাবি করেন, এত বড় নির্লজ্জ, উনি পুরোটা পড়লেন না। দেয়ার ইজ ইনফ্যাক্ট নো ল্যাঙ্গুয়েজ কল্ড বেঙ্গলি দ্যাট নিটলি কভার্স অল দিস ভ্যারিয়েন্টস। বলছেন উনি যে বাংলা বলে এরকম ভাষা বোঝায় না যে ভাষা এই বিভিন্ন ধরনের ডায়ালেক্টকে কভার করে। আমরা বাংলা বলতে পশ্চিমবঙ্গের আপামর বাঙালি যে ভাষায় বাংলা ভাষায় কথা বলি, যে পশ্চিমবঙ্গের বাঙালির মুখের ভাষা ভারতবর্ষে ধ্রুপদী ভাষার মর্যাদা লাভ করেছে, যে ভাষায় রবীন্দ্রনাথ সাহিত্য চর্চা করেছেন, যে ভাষায় বঙ্কিমচন্দ্র সাহিত্য চর্চা করেছেন, যে ভাষায় মমতা ব্যানার্জি আব্বা ডাব্বা হাব্বা রাব্বা লেখেন, তোমার নাম সুইটি পাই আমার নাম বাই বাই এগুলো লেখেন, আমরা সেই বাংলা ভাষার কথাই অমিত মালব্যজি বলেছেন যে বাংলা বলতে সমস্ত রকম বাংলাদেশের সিলেটি, চাটগাইয়া বা নাগাল্যান্ডের ওই সব এরিয়ার যে বিভিন্ন রকম ভাষা, তার পুরোটাই যে বাংলা ভাষার মধ্যে আসবে এটা তো নয়, এটা তো সত্যি। অর্থাৎ দিল্লি পুলিশের যে মেমোটা ছিল এটা খুব পরিষ্কার ছিল যে ল্যাঙ্গুয়েজটা এমন ধরনের বাংলা বা তথাকথিত বাংলা যে বাংলার ভারতবর্ষে প্রচলন নেই, বাংলাদেশের কিছু সেক্টে, কিছু প্রান্তে, কিছু উপপ্রান্তে সেই ভাষার প্রচলন থাকতে পারে, তার জন্য তারা ইন্টারপ্রেটার চেয়েছে। অথচ এই নির্লজ্জ তৃণমূল প্রশাসন বাংলা বাংলা বলে, অথচ রাজেশ আর তাপস যখন দাড়ি ভিটে বলেছিল উর্দু চাই না বাংলা চাই, এই প্রশাসন পুলিশ দিয়ে দুটো তরতাজা ছেলেকে গুলি করে মেরেছিল। এই প্রশাসন বাঙালির কথা বলে। এবার থামাই দাদা, 9 মিনিট হয়ে গেছে, 9 মিনিট আপনি বলেছেন না। একটা ব্রেক নেব, বিরতির পর ফিরে এসে আমি আসবো, কৌশিকদার কাছেও আসবো, একটা বিরতির পর ফিরে এসে কেতনের কাছেও যেতে হবে খুব দ্রুত। একদিকে অমিত শাহের পৌরোহিত্যে বৈঠক, সেই বৈঠকে যে বিজেপি সাংসদরা উপস্থিত থাকবেন এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ বৈঠকটার উদ্দেশ্য যেটা এখনো পর্যন্ত জানতে পেরেছি আমরা, আগামী সময় বাংলার নির্বাচন। সুকান্ত মজুমদার সহ একাধিক সাংসদ সেই বৈঠকে উপস্থিত। অন্যদিকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি বৈঠকের অ্যারেঞ্জমেন্ট করেছিলেন এবং সেখানে যে বৈঠকের কথা বলা হয়েছে সেখানে কিন্তু এই বাংলা বাঙালি ইস্যু এটা স্থান পেয়েছে। আমি কেতনের কাছে আসবো। কেতন, এটা তো স্পষ্ট এই মুহূর্তে বাংলার শাসক এবং বাংলার প্রধান বিরোধী তারা বাংলা এবং বাঙালি ইস্যুকে সামনে রেখে 2026 বিধানসভা নির্বাচনে এগোচ্ছে বা তারা হয়তো যুযুধান হবে, এটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। আমি এইখানে জানতে চাইবো যে আমি যেহেতু এখানে কোনো বাম প্রতিনিধি নেই, আমি তাদের অংশটা বাদ দিলাম, কংগ্রেসের তরফ থেকে যেহেতু তুমি রয়েছো, তোমার কাছে জানতে চাইছি ভাই যে তোমরা এর মধ্যে কোথায় আছো, নাকি এরা থাকুক তোমরা বাদ যাও, এরকম কিছু প্ল্যানিং রাজনৈতিক মহলে এরকম একটা জোর আলোচনা চলছে? না, আমরা তো এটা দেখছি যে যবে থেকে এই কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছে, যবে থেকে ভিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যবে থেকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের, এই পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে, তাদেরকে নানানভাবে তাদের উপর নির্যাতন নেমে আসছে, তবে থেকেই দেখছি খুব সুকৌশলে মানে বিজেপি আর তৃণমূল দুটো সুবিধা অনুযায়ী নিজেরা শব্দ বাছাই করে নিয়েছে, বেছে নিয়েছে। কেউ বাংলা ভাষী, কেউ বাংলাদেশির মতো করে নিজের মতো করে তার রাজনীতি করছে। দুজনের মধ্যে কারোরই কোনো উদ্দেশ্য, কোনো সৎ উদ্দেশ্য নেই। বিজেপি রাজ্যগুলোতে যে মানে দেখুন, এই রাজ্যে যে তৃণমূল সরকার 15 বছর ধরে চলছে, রাজ্যে একেবারে কর্মসংস্থান নেই, একেবারে অবস্থা খারাপ, মানে সরকারের ভাবমূর্তি নিরিখে যদি দেখেন সরকারটাকে, তাহলে এটা একেবারে আইসিইউতে। ঠিক সেই মুহূর্তে একটা অক্সিজেন দিয়ে দিল বিজেপি। আপনি যদি 21শে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী যদি বক্তব্যটা দেখবেন, তার 80% কন্টেন্ট ছিল এই ব্যাপারটাকে নিয়ে। এবার বিষয়টা হচ্ছে এখানে দুটো শব্দ যেটা হচ্ছে, এক হচ্ছে পরিযায়ী শ্রমিক, মানে অত্যাচারটা হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপরে। তৃণমূল সেখান থেকে সেটাকে বাঙালি পরিযায়ী শ্রমিক থেকে শুধু বাঙালিটা নিল, পরিযায়ী শ্রমিকটা বাদ দিয়ে দিল। কারণ হচ্ছে এই যতবার পরিযায়ী শ্রমিক শব্দটি উচ্চারিত হবে ততবার প্রশ্নটা উঠবে যে বাংলায় কাজ নেই কেন।
তাই এই প্রশ্নটা এখানে এড়িয়ে যেতে হয়, যাতে এই 15 বছরের যে অকর্মণ্যতা, এই যে ব্যর্থতা, অপদার্থতা যাতে ঢাকা পড়ে যায়, সেই জন্যই কিন্তু এই বাংলা ভাষার একটা ভাবাবেগের রাজনীতি করছে তৃণমূল। বিজেপি বাংলা বিদ্বেষী, এতে কোনো প্রশ্ন নেই, কোনো দ্বিমত নেই। কিন্তু আমরা দেখছি যে বিজেপি যখন বাংলা ভাষায় কথা বলা, সেখানকার গরিব নিরীহ পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করছে, সেখানে বাংলার সরকার প্রশাসনিকভাবে কোনো তৎপরতা না দেখালেও ভাষার রাজনীতি বা এই ধরনের একটা ভাবাবেগকে তুলে দেবে কোনো রকমভাবে এই এখান থেকে শুরু করেছে, এটাকে ক্রমশ চালিয়ে চালিয়ে ভোট অবধি যাবে। কিন্তু এই যে আজকে যে চিঠি নিয়ে যে প্রশ্নটা হচ্ছে, দেখুন ওই অমিত মালবের মানে এরা কি বলবে তাতে কিছু আসে যায় না। মানে একজন অন্ধ যদি বলে যে সূর্যের কোনো অস্তিত্ব নেই, তাহলে তাকে আপনি কি উত্তরটা দেবেন? ঠিক ওই অমিত মালবেরকে একই উত্তর দেবেন। অমিত মালবেরকে আমরা কি নামে চিনি? সে ওর একটাই কৃতিত্ব হচ্ছে, সে সারা বিশ্বের যত মিথ্যা প্রচার, যত রকম ফেক নিউজের কারখানার একজন উনি হচ্ছে ম্যানেজার। ব্যক্তিগত আক্রমণ হচ্ছে, আমি তখন একটা আওয়াজ করি এটা না, ব্যক্তিগত আক্রমণ হচ্ছে। কেন আপনি করছে? একটা প্রমাণ দিন, আপনি ফেক নিউজ করেছেন। একটা না 1000টা প্রমাণ আছে, আমি তো 1000টা প্রমাণ আছে। আপনি আইনজীবী তো, আমার বিরুদ্ধে মামলা করুন, আমি বুঝে নেব। আপনি আইনজীবী তো, বুঝে নেব। একটা নয়, যার একটা তাকে অমিত মালব হচ্ছে ফেক নিউজ কারখানার ম্যানেজার, প্রোডিউসার। আপনাদের যে সরকারটা চলছে অমিত মালবের মতো মিথ্যাবাদীদের জন্যই চলছে। আমি বলছি তো, আমার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন আপনি আইনজীবী তো, সোনিয়া মাইনো গান্ধীর ব্যক্তিগত আক্রমণ করবেন না, রবার্ট রাহুল গান্ধীর ব্যক্তিগত আক্রমণ করবেন না। আমি যুক্তি দিয়ে কথা বলতে 1000 বার যুক্তি আছে। আরে অমিত মালবেরকে নিয়ে কথা হবে, কথা হবে, সেখানে ফেক নিউজের তথ্য উঠবে না, এটা হয় কোনোদিন? অমিত মালবেরকে লোকে চেনেই তো ফেক নিউজ। এফআইআর করেন না কেন? সেটুকু সৎসাহস নেই কেন? তৃণমূলের পার্থপ্রতিম দে একটা মিথ্যে ভিডিও হরিয়ানার পাবলিশ করে দিয়ে বললো, যেখানে দুটো হরিয়ানা গ্রুপ মারপিট করছে, বলে দিল বাঙালি। আপনারা কোনো স্টেপ নিয়েছেন? আচ্ছা, সরকার আপনাদের আছে, স্টেপ আমরা নেব। খুব ভালো। এর আগের পর্যায়ে আপনি কত সুন্দর সময় হিসাব দিচ্ছিলেন। এরপরে আপনার তো সময় আসবে, দেখবো তারপর কি করে বলতে পারেন। এবার ব্যাপারটা হচ্ছে এই যে চিঠি নিয়ে যে কথাটা উঠছে, আমি একই কথা বলছি যে অন্ধ একজন যদি সূর্যকে অস্বীকার করে, অন্ধকারের ক্ষেত্রে কিছু বলার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে চিঠিতে লেখা আছে, দেখুন RSS বা মার্কা এর লোক যারা মানে না, মানে যেই বাংলা ভাষায় জাতীয় সঙ্গীত বা জনগণমন আমরা বন্দে মাতরম বলে এসেছি, তাকে যদি অস্বীকার করে, আর যদি বাংলা সেটা তো বিজেপি অস্বীকার করছে না। বাংলাদেশি ভাষা বলে তো আমরা এতদিন শব্দই জানতাম না। এটা তো বিজেপি, এই যে একটু আগেও তো অরিজিৎ দা এই কথাই বলছে যে অরিজিৎ দা তো কিছু বলার নেই, কিন্তু উনি তো এটা বাঙালি, উনি তো একজন বাঙালি, উনি কি করে এটা করতে পারে? এটা বিজেপি, আমি জানি না এটা তুমি কোথা থেকে পাচ্ছ বা বলছো, কিন্তু এইরকম কথা কিন্তু এখনো পর্যন্ত সেভাবে সামনে আসেনি যে কিছু মানছে না। মানে উপন্যাস, সাহিত্য, গান, বাংলা সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, কৃষ্টি, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ, সেটা আলাদা, সেটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়। আমি বলছি তুমি যেটা বলছো যে এটা মানছে না, জাতীয় সঙ্গীত মানছে না, ভাষাকে ডিমিন করা হচ্ছে, এরকম কোনো প্রমাণ এখনো পর্যন্ত আসেনি। বাংলা ভাষাকে ডিমিন করা হচ্ছে, অপমান করা হচ্ছে। আমি কৌশিকদার কাছে আসবো, প্লিজ, আমি কৌশিকদার কাছে আসবো। কৌশিকদা, একটা বিষয় একটু আপনার কাছে এখানে জানতে চাইবো যে বাংলা ভাষায় কথা বললেই তার নাম ভোটার লিস্টে রাখতে হবে, এরকমটাও তো করা যাবে না দাদা। দেখুন, পরিষ্কার কথাটা হচ্ছে যে ভোটার লিস্টে যে সংশোধনীর কাজগুলো হবে, সেটাতে নির্বাচন কমিশন যা যা ডকুমেন্ট দেখতে চাইবেন সেই মতন ভোটার লিস্টের কাজ হবে, এটাই আমাদের দলের অফিসিয়াল স্ট্যান্ড। এইবার এইটা নিয়ে সুপ্রিম কোর্টে একটা কেস পেন্ডিং রয়েছে, আমরা সেটার ফয়সালার জন্য অপেক্ষা করছি। কিন্তু কতগুলো কথা খুব গুরুত্বপূর্ণ আমার রিবাটাল আছে। বিজেপির প্রবক্তা যেটা বলছিল, একটা কথা বুঝে নিন, অমিত মালবিয়াকে গিয়ে বলে দেবেন যে জার্মানির মতন দেশ যেখানে একটা ভাষাতেই কথা বলা হয়, সেখানেও আপনি যদি যান, ব্যাভেরিয়া থেকে শুরু করে রাইনল্যান্ড পর্যন্ত বিভিন্ন ডায়ালেকটিক্সের কথা বলা হয়। তার মানেই এই নয় যে জার্মান ভাষা বলে কিছু নেই। যে কোনো ভাষা, যে কোনো প্রদেশের ভারতবর্ষের, সেখানে বিভিন্ন আঞ্চলিক একটা ডায়ালেক্টস থাকে। তার মানে কি তাই যে এখানে বাংলা ভাষা বলে কিছু নেই? পয়েন্ট নাম্বার 1।
পয়েন্ট নাম্বার 2 হচ্ছে দিল্লি পুলিশের যদি তাদের ভাষাটা বুঝতে অসুবিধা হয়ে থাকতো তাহলে তারা বাংলাদেশি ভাষাটা কথা বললো কেন? বাংলাদেশি মানে তো হচ্ছে বাংলাদেশে যারা থাকেন তাদের সঙ্গে ভাষার যে নামটা, যেটা ইন্টারন্যাশনাল নোমেনক্লেচার, সেটা কেন আলাদা করে দেখানো হলো? 3 নম্বর কথাটা হচ্ছে, একটা জিনিস পরিষ্কার করে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আজকে বিজেপির প্রবক্তা তিনি হঠাৎ করে বললেন যে আমার পারিবারিক পূর্ববঙ্গ। ওনাকে আমি বলবো যে এইটাই হচ্ছে সারা সিএন চ্যানেল আজ যারা দেখছেন মন দিয়ে আমার কথাটা শুনুন, ফ্যাসিবাদের প্রথম লক্ষণ সেটা হচ্ছে একটা প্রচ্ছন্ন হুমকি দাও। এটা জেনে রাখুন 2026-এর পর আমরাও দেখব যে ডিটেনশন ক্যাম্পে থাকে। আর আপনি এটাও একটু খেয়াল করুন, আপনার বিজেপির পূর্বতন নেতৃত্ব যারা ছিলেন তারা অবিভক্ত ভারতবর্ষের কোনখানে থাকতেন। আমি নিজে পূর্ববঙ্গের পরিবার থেকে আসি। অদ্ভুত কথা বলছেন আপনি। আমি কি মিথ্যা বলেছি? আমি যদি মিথ্যা বলে থাকি আপনি ওপেন চ্যানেলে বলুন আমি মিথ্যা কথা বলেছি। আমি যদি মিথ্যা কথা বলে থাকি আপনি ওপেন চ্যানেলে বলুন আমি মিথ্যা কথা বলেছি। আমি তো গলা বাজিয়ে বলছি আমার পরিবার পূর্ববঙ্গের থেকে আসে। এটা মনে রাখবেন, আমার পরিবার পূর্ববঙ্গ থেকে আসে। আমি বলছি স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল। এই বাংলা ভাষা ব্রিটিশকে ভয় পায়নি, এই বাঙালি ব্রিটিশকে ভয় পায়নি। এই বাঙালির কাছে বিজেপি তো কোন ছাড়। 26-এ আমাদের স্লোগান হচ্ছে শুধু খেলা হবে না, এবার পদ্ম ফুল উপড়ে ফেলা হবে। বেশ সেটা বেশ একটা ব্রেক নিতে হবে আমাকে এখানে দাঁড়িয়ে। কৌশিকদা, আমি আপাতত আপনাকে ফিরে এলাম বিরতির পর। বিরতিতে থাকাকালীনও আমাদের আলোচনা চলেছে, বুঝতেই পারছেন। যাই হোক, আমি স্টুডিওয়ে থাকা কৌশিকদার কাছে এবার আসবো। কৌশিকদা, এই যে একটা নির্বাচনের আগে অনেক ইস্যু তৈরি হয়, তো গোটা রাজ্যে গোটা দেশে অনেক ইস্যু তৈরি হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আবার বলবো, বাংলা ও বাঙালি এই নিয়ে একটা আলাদা প্রেক্ষাপট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে। এই মুহূর্তে আমি যেটা বলি, মানে যদি এই কথা বলি, কোট আনকোট পাবলিক খাচ্ছে, এই বিষয়টা পাবলিক খাচ্ছে। তো এর মাঝখানে শিক্ষকদের আন্দোলন, আরজি করের মতো ইস্যু নিয়ে আন্দোলন, আপনাদের আন্দোলন, এই আন্দোলনগুলো কোথায়? আমি কেন বলছি বাংলা ও বাঙালি, এটা খুব সিরিয়াস ইস্যু, আমরা প্রত্যেকে এটার জন্য চিন্তিত। কারণ একটা এই রকম, সত্যি তো, যদি বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়, সেটাও যেমন অপরাধের জায়গা বা এই অভিযোগটা সাংঘাতিক গুরুতর অভিযোগ, তেমনি বাংলা বললেই যে ভারতীয় হয়ে যাবে এমনটাও তো নয়। ফলে দেশের সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন উঠছে, এটা একদিকে ডেফিনেটলি, এবং সেখানে পশ্চিমবঙ্গ ভীষণভাবে জড়িয়ে যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের নিজস্ব আরও যে সমস্যাগুলো আছে তার মধ্যে আপনারা যে আন্দোলনটা দীর্ঘদিন ধরে করছেন সেটাও আছে। আমি এটা একটু আপনার কাছে জানতে চাইবো। আপনি দুটো ইস্যু নিয়েও বলতে পারেন, একদিকে এই বাংলা বাঙালি নিয়ে যা চলছে, যে তরজা, তার সঙ্গে পশ্চিমবঙ্গের আর যে সমস্যাগুলো, সেগুলো কি ফোকাসড, কিভাবে দেখছেন? দেখুন, এই যে তরজা এখন চলছে বাংলা এবং বাঙালি নিয়ে, প্রথমেই বলে রাখি বাংলা ভাষার ইতিহাস জানতে গেলে অনেক পুরনো দিনে যেতে হবে। চর্যাপদের সময় থেকে শুরু করে দেখতে গেলে দেখা যাবে যে বিভিন্ন ভাষার সমাহার হচ্ছে এই বাংলা ভাষা। সুতরাং যিনি বলছেন যে বাংলা ভাষার কোনো অস্তিত্ব নেই, তার জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে যেমন প্রশ্ন থেকে যায়, তেমনই আরেকটা কথা বলতে হয় যে আমাদের বর্তমান যে রাজ্য সরকার যে বিষয়গুলো করছে, মানে ধরুন একটা স্লোগান জয় বাংলা বাংলাদেশ থেকে আহরণ করছেন, মা মাটি মানুষ আহরণ করছেন, খেলা হবে আহরণ করছেন, তাতে করে কি মানুষজন একটা পাজেলড হয়ে যাচ্ছেন বিভিন্ন, যে অ্যাকচুয়ালি তাহলে কি এই যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবাংলার যে অ্যামালগামেশন, এইটাই একটা ক্যাটালিস্টের কাজ করছে। সাধারণ মানুষজন এটা পাজেলড হয়ে যাচ্ছে। তাই জন্য এই যে বাংলার যে গরিমা, বাঙালির প্রতি যে এই আক্রমণটা হচ্ছে, তার জন্য কিন্তু এই রাজ্য সরকারই দায়ী। তিনি যদি এই বাংলাভাষীদের প্রতি এতই দরদ তার থাকে, এতই যদি তিনি চিন্তিত থাকেন, তাহলে এই ভোটের আগে এই ইস্যুগুলোর ওপর না নজর দিয়ে আরও যে জ্বলন্ত ইস্যুগুলো হচ্ছে, আমাদের পশ্চিমবাংলার ইস্যু, আমাদের বেরোজগারি, আমাদের 6 লক্ষ শূন্যপদে, আজকে আমাদের বাংলায় 6 লক্ষ সরকারি কর্মচারীদের শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদে নিয়োগটা দিন। মেধার ভিত্তিতে চাকরি পাওয়া ছেলেরা, যোগ্য ছেলেমেয়েরা আজকে পথের ধারে বসে আছে, তাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করুন। অনিয়মিত যে সমস্ত কর্মচারীরা খুব ন্যূনতম বেতন পান, তাদের বেতন দীর্ঘ 5 মাস ধরে পিএইচই পাম্প অপারেটররা পাচ্ছেন না। এনএসকিউএফ যারা কম্পিউটার শিক্ষা প্রশিক্ষণ দেন, তারা এখনও বেতন পাচ্ছেন না। এই যে বড় বড় যে ইস্যুগুলো আছে, সেইগুলোর দিকে তার নজর দিন। শিক্ষা ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে,
স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, প্রত্যেক স্তরের মানুষকে আপনি রাস্তায় নিয়ে এসে ফেলেছেন, তারা রাস্তায় দিন যাপন করছেন। আপনারা সেই ইস্যুটা নিয়ে দেখুন, সেই ইস্যুটাকে নিয়ে আপনারা বিশেষ করে দেখুন। এই ভোটের আগে এই বাংলা বাঙালির এই সুরসুরি দিয়ে ভোট বৈতরণী পার হয়ে যাওয়ার যে একটা চক্রান্ত ঘৃণ্য, এটাকে আমি একদমই নিন্দা করছি এবং একজন বাঙালি হিসাবে আমি গর্বিত করছি যে আমাদের এই বাংলা ভাষা কিন্তু বহু প্রাচীন ভাষা, এবং প্রাচীন ভারতের ইতিহাস দেখুন বা আধুনিক ভারতের ইতিহাস দেখুন, বাংলাভাষী বাঙালি মানুষ কিন্তু প্রত্যেকটা জায়গায় নিজস্ব একটা দাগ রেখে গেছেন। সুতরাং বাংলা ভাষার এই অপমানটাও যেমন সহ্য হবে না, তেমন এই বাংলা ভাষার আজকের যে বাঙালিদের যে এই হেনস্থা হতে হচ্ছে, তার জন্য আমাদের এই রাজ্য সরকারকেই এই দায়টা নিতে হবে। বেশ, আমি একটু ডিএর প্রসঙ্গে সরাসরি আসবো। আজকে সুপ্রিম কোর্টে যেটা হলো, সেখানে একদম স্পষ্টভাবে এটা প্রশ্ন তোলা হয়েছে যে 25% সরকারি কর্মচারীদের দেওয়া হলো না, সেটা কেন? এটা তো নির্দেশ ছিল, তাহলেও কেন দেওয়া হলো না? 25% মিটিয়ে দিতে রাজ্যকে আগে নির্দেশ দেওয়া হয়েছিল, 6 সপ্তাহ অতিক্রান্ত, সেই সময় সীমার মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি। আদালতের কাছ থেকে আরও 6 মাস সময় চাওয়া হয়েছিল, এবং আজকে সেই সংক্রান্ত মামলা শুনানিতে এই প্রশ্ন সরাসরি সুপ্রিম কোর্ট তুলল। উত্তর স্বরূপ কি বলা হচ্ছে? যে টাকার প্রয়োজন সেটা অ্যারেঞ্জ করা যায়নি। কত টাকার প্রয়োজন আমি উত্তর নিতে নিতে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, যে যদি এই টাকাটা দিতে হয়, অর্থাৎ এই 25% সরকারি কর্মচারীদের যদি টাকাটা দেওয়া হয়, তাহলে কত টাকা? দেখুন, মোট বকেয়া কত টাকা এই মুহূর্তে? 41,000 কোটি টাকা। এবার এইটা যদি দিতে হয়, মানে 25% যদি দিতে হয়, তাহলে 11,000 কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে বেরিয়ে যাচ্ছে। 11,000 কোটি টাকা 25% যদি হারে দিয়ে দিতে হয়। এবার এটার পরে কত টাকা বাকি থাকছে? 75% বাকি, অর্থাৎ 30,000 কোটি টাকা। তারপরেও কিন্তু রাজ্য সরকারের দেওয়ার কথা, অর্থাৎ বাকি থাকছে। 10 লক্ষ কর্মচারী রাজ্যের এই মুহূর্তে মোট যদি কর্মচারীর সংখ্যা ধরি, তাহলে 10 লক্ষ কর্মচারী, 25% ডিএ প্রদানে কম বেশি গড়ে প্রত্যেক কর্মচারী প্রায় 1 লক্ষ টাকা করে পাবেন। একদিকে যেমন এই তথ্যগুলো সামনে আসছে, পাশাপাশি আরও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, কেন্দ্রের সঙ্গে রাজ্যের ফারাক। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ফারাক, সেটাও কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলো। 37%, এই 37% ভরপাই করা, এটা কতটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে? এই 11,000 কোটি টাকার সংস্থান এখনো পর্যন্ত করা গেল না, 37% ফারাক মেটানো কতটা চ্যালেঞ্জিং, কীভাবে দেখছেন সেটা? 2009 রূপা অনুযায়ী যে 25% বকেয়া ডিএ দেওয়ার কথা এরিয়ার হিসাবে বলা হয়েছে, সেটা ওনারা বলছেন যে আমাদের এই মুহূর্তে এই অর্থের সংকুলান নেই। আমি একটা প্রশ্ন করতে চাই, বা আমরা সরকারি কর্মচারীরা প্রশ্ন করছি, যদি আর্থিক সংকুলান না থাকে, তাহলে আপনি বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ক্ষেত্রে দান খয়রাতিটা কীভাবে চালিয়ে যাচ্ছেন এবং উত্তরোত্তর এইগুলো বৃদ্ধি কেন করছেন? একটা মানুষ বা একটা সংস্থা কখন এই দান খয়রাতির দিকে তার মনোযোগ করবে? যখন তার উদ্বৃত্ত থাকবে, তার কোষাগারের উদ্বৃত্ত টাকা থেকেই তো সে দান খয়রাতি করবে। তার দান খয়রাতিতে তার টাকা থাকছে, কিন্তু কর্মচারীদের ন্যায্য ডিএ দেওয়ার ক্ষেত্রে তার টাকা থাকছে না। প্রথমে তিনি বলেছিলেন যে যারা এখানে শহীদ মিনারের এখানে যারা সংগ্রামী যৌথ মঞ্চে যারা ডিএর জন্য লড়াই করছেন, তারা সব ঘেউ ঘেউ করবেন না, মেউ করবেন না। এখন তো উনি মেউ করছেন, উনি বলছেন যে আমার অর্থের নেই, আমার কাছে অর্থ নেই। তার মানে এটা কিন্তু লিগালি এনফোর্সেবল রাইটের সঙ্গে সঙ্গে উনি স্বীকার করে নিচ্ছেন যে কর্মচারীদের এটা অধিকার, প্রাপ্য অধিকার, সেটা দেওয়ার জন্য উনি বলছেন যে ওনার কাছে টাকা নেই। কিন্তু টাকা নেই এই কথাটা সর্বৈব মিথ্যা কথা। টাকা যদি নাই থাকতো, তাহলে বিভিন্ন খাতে দান খয়রাতির জন্যও তার কিন্তু ভাবনা থাকতো না। তাহলে কৌশিক বিশ্বাসদার কাছে ঠিক এই জায়গাটা থেকে আসবো। এই ডিএর আন্দোলনকারী যারা, তাদের মধ্যে অনেকেই এমন রয়েছেন, বা যারা বিরোধী রাজনৈতিক দল করেন, তাদের মধ্যে অনেকেই এই প্রশ্ন ইতিমধ্যেই তুলতে শুরু করেছেন যে এই 11,000 কোটি টাকা এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া সম্ভব হচ্ছে না, অথচ ক্লাবকে অনুদান দেওয়া যাচ্ছে পুজোকে সামনে রেখে। কৌশিকদা, এটা খুব অবভিয়াস প্রশ্ন, কিভাবে সামলাচ্ছেন আপনারা? দেখুন, প্রথম কথাই বলবো যে এই ব্যাপারটি সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের বিচারাধীন। ফলে সুপ্রিম কোর্টের বিচারাধীন ব্যাপারে আমরা দলগতভাবে আলাদা করে কোনো মন্তব্য করব না। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে তাদের আজকে বক্তব্য জানিয়েছেন। শুধু দুটো কথা বলবো সাধারণভাবে, কারণ যেহেতু এটা কোর্টের বিচারাধীন, এই ব্যাপারে ঢুকবো না। সাধারণভাবে দুটো কথা বলবো যে কোনো রাজ্য সরকারের কাছেই প্রায়োরিটি বলে একটা বস্তু থাকে।
কোন প্রজেক্টটা কোন তাতে কিসে প্রায়োরিটি পাবে। একটা কথা বলুন, আজকে কখনো কখনো বলা হয় যে আমাদের রাজ্য সরকারের সংখ্যালঘু প্রীতি, কই আজকে যে এত হাজার ক্লাবকে দুর্গাপুজো, যেটা বাঙালির শুধু ইউনেস্কো স্বীকৃত একটা বিশ্বজনীন পুজোতে পরিণত হয়েছে, সেখানে যখন আমরা টাকা দিচ্ছি, সেইটার সঙ্গে কিন্তু অন্য জায়গা অন্য কোনো ইস্যুকে ভুলানোটা ঠিক নয়। কারণ রাজ্য সরকারকে প্রায়োরিটাইজ করতে হবে যে দুর্গোৎসব শুধুমাত্র ধর্মীয় নয়, ধর্মীয়র সঙ্গে যেখানে প্রায় 80,000 কোটি টাকা একটা বক্তব্য, আর একটা বক্তব্য বেশ কয়েক হাজার কোটি টাকার ফাইন্যান্সিয়াল সার্কুলেশন হয়, রাজ্যের কয়েক কোটি মানুষ, সে হিন্দু হন অহিন্দু হন, তারা যে উৎসবে যোগদান করেন, সেই উৎসবে যখন রাজ্য সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেটাতে সমস্ত রাজ্যবাসী আনন্দিত এবং গর্বিত বোধ করে। ফলে এই ইস্যুটার সঙ্গে অন্য ইস্যুগুলোকে মিলিয়ে দেখাটা কখনোই ঠিক হবে না। ফাইনালি আমি নিশ্চিত করেই বলবো যে রাজ্য সরকার নিশ্চিত করেই সুপ্রিম কোর্টের অবজারভেশন মতনই কাজ করবেন। সুপ্রিম কোর্টে কেসটা বিচারাধীন, ফলে আমাদের ফাইনাল রায়ের জন্য অপেক্ষা করতে হবে। বেশ, বাকিদের রিয়াকশন নেব, কিন্তু একটা বিরতি নেব। বিরতির পরে খুব দ্রুত ফিরে আসবো। অরিজিৎদা রয়েছেন, কেতন রয়েছে, এবং আবারও একটু কৌশিকদার কাছে যাব, কৌশিক মণ্ডলদার কাছে যাব, কৌশিক বিশ্বাসদার প্রতিক্রিয়া নিয়ে ওনার কি মন্তব্য। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। हल्ला बोल को स्पॉन्सर्ड बाय गणेश कोलतलिया, आपका अपना वेट मैनेजर। সব চাষে সঠিক সুরক্ষা ট্রাস্কো অর্গানিকে অগ্রণী। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। দ্যাটস আ বিগ ক্যাচ। পুল। বিরাট 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 বিরাট, এটা ভেঙে যাবে। খালি স্ট্রং হলে এটা ভেঙে যেত। এটা স্ট্রং এর সাথে ফ্লেক্সিবলও। একদম শ্যাম স্টিলের মতো। শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার, যেমন স্ট্রং তেমন ফ্লেক্সিবল। আপদে বিপদে সময়ের সাথে বাড়ি থাকে যুগ যুগ অটুট। টিএমটি ফ্লেক্সি স্ট্রং মানে বাড়ি চিরদিন স্ট্রং। हल्ला बोल को स्पॉन्सर्ड बाय गणेश कोलतलिया, आपका अपना वेट मैनेजर। সব চাষে সঠিক সুরক্ষা ট্রাস্কো অর্গানিকে অগ্রণী। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। ফিরে এলাম বিরতির পর। আমি আরেকবার একটু কৌশিকদার কাছে যাব। কৌশিক বিশ্বাসদা যে বক্তব্য রাখছেন, তার প্রেক্ষিতে বোধহয় কৌশিকদার কিছু বলা রয়েছে। বলুন দাদা। কৌশিক বিশ্বাসদা যেটা বললেন যে প্রায়োরিটাইজ বেসিসে রাজ্য সরকার হেল্প করছেন বা ওই বিষয়টাকে দেখছেন। আমি একটা প্রশ্ন করছি, এই রাজ্য সরকারের প্রায়োরিটি কোনটা? ন্যায্য অধিকার যারা এই রাজ্যের সরকারি কর্মচারীরা, তার বিভিন্ন এই রাজ্য সরকারের প্রকল্পের বাস্তবায়ন করে রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের ন্যায্য অধিকারটাকে ফিরিয়ে দেওয়াটা প্রায়োরিটি, না কোনো একটি নির্দিষ্ট ধর্মকে সেই ধার্মিক অনুষ্ঠান করার জন্য ক্ষয়রাতি দেওয়াটা প্রায়োরিটি? সুপ্রিম কোর্টে চলছে এই মামলা, ডিএ মামলা। উনি বলেছেন এই বিচারাধীন মামলা উনি কথা বলবেন না। সুপ্রিম কোর্ট তো এটাও বলেছে যে 25% ডিএ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। 6 সপ্তাহ সময় দিয়েছিলেন, তো 6 সপ্তাহের মধ্যে গিয়ে ওনারা কেন বলছেন যে এটা মেটাতে পারবো না? তাহলে সুপ্রিম কোর্ট তো বলেছেন দিয়ে দিতে, তাহলে সেটাও কেন মানছেন না? আমাদের এই লড়াইটা অনেক বেশি আইন প্রতিষ্ঠার লড়াই। এই সরকার যে আইন না মেনে বিভিন্ন কাজকর্ম এই 15 বছর ধরে করে চলেছেন, আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে, আমাদের সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের তরফ থেকে আইন প্রতিষ্ঠারও একটা লড়াই, এবং এই লড়াই আমরা জয়ী হব। এবং প্রায়োরিটি ওনাদের বুঝিয়ে দেওয়া হবে যে ন্যায্য অধিকারটাকেই প্রায়োরিটি দিতে হবে। যে রাজ্য সরকারি কর্মচারীরা এই রাজ্যের 100 কোটি প্রকল্পের বাস্তবায়ন করে চলেছে এবং এই রাজ্যটাকে এগিয়ে নিয়ে চলেছে, তার ন্যায্য অধিকারটাকে ফিরিয়ে দেওয়াটাকেই প্রায়োরিটি হওয়া উচিত। সেটা আগামী দিনে আপনারা বুঝে যাবেন। অনেকে কথা বলছেন, অরিজিৎদার কাছে আসি, যে বাংলা বিরোধী বা বাঙালি বিরোধী তকমা একটা জাঁকিয়ে বসছে কোথাও বিজেপির উপর। আমি জানি না, সেটা আপনারা সব থেকে ভালো বলতে পারবেন। মাঠে ঘাটে যারা যাচ্ছেন, আরও রাজনীতি করছেন, তারা বেটার বলতে পারবেন। কিন্তু যদি এটা হয়ে থাকে দাদা, তাহলে এইটা কি মানে বাকি ইস্যুগুলো কি অক্সিজেন দেবে আপনাদের? দেখুন, এই ইস্যু ডিএ ইস্যু যদি আপনি বলেন, আমি তো একটা অদ্ভুত, আমি তো বুঝতে পারছি না। সুপ্রিম কোর্টে মামলা চলছে, সেই বাহানায় মন্তব্য এড়িয়ে গেলেন। এর আগে হাইকোর্ট যখন মিথ্যে ওবিসি রিজার্ভেশন, অসাংবিধানিক ওবিসি রিজার্ভেশন,
খারিজ করেছিল এই সরকারের করা, এই মমতা ব্যানার্জি মুক্ত মঞ্চ থেকে মুক্ত কণ্ঠে বলেছিল আমি আদালতের রায় মানি না। জানি না ওনাদের বোধোদয় হচ্ছে কিনা, হলে ভালো, আমার আপত্তি নেই। কিন্তু আমি একটা জিনিস, আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম এই রাজ্য সরকারেরই, এই যে একটু আগে বললেন যে রাজ্য সরকার আজকে কোর্টে বলেছে, আপনি বলছিলেন তৃণমূলের যে বক্তব্য ছিল, রাজ্য সরকারের যে বক্তব্য ছিল যে 11,000 কোটি টাকা এই ডিএর 25%, তাই তো? 25% দিতে গেলে 11,000 কোটি টাকা লাগবে, যেটা এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না। ওনারা কমিটি বানাচ্ছেন, ভোটের কমিটি, সেটা যাই হোক জামানাক, কিন্তু আমি তো মানে সরকারি তথ্য বলছে যেটা না দেওয়ার কিছুই ছিল না। কেন? আমি দুটো ছোট্ট পয়েন্ট বলি। নাম্বার 1, মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে যে আনপ্ল্যান্ড বাজেটারি এক্সপেন্ডিচার বুথের জন্য ঘোষণা করলেন, যার কোনো রকম কোনো পরিকল্পনা, যার কোনো রকম কোনো শ্বেতপত্র বা কোনো রকম অফিসিয়াল স্টেটমেন্ট নেই যে এই করা হবে। উনি কি আমাদের পাড়া আমাদের সমাধান, আমরা যেটাকে বলছি আমাদের চুরি আমাদের বাটোয়ারা, মানে ওনাদের চুরি ওনাদের বাটোয়ারা, এই প্রকল্পে উনি বললেন প্রতি বুথে 80,000 বুথে 10 লাখ টাকা করে এক্সপেন্ডিচার হবে, অর্থাৎ 8,000 কোটি টাকা। সংখ্যাটা মাথায় রাখুন। প্লাস এবার বলি একটা দারুণ তথ্য, রাজ্য সরকারের তথ্য। এই ফাইন্যান্সিয়াল ইয়ারে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার 20 বছরের বন্ডে, সভরিং বন্ডে, অর্থাৎ যার দায় পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের উপর আগামী 20 বছরের জন্য আসতে চলেছে, তৃণমূল সরকার থাকুক বা না থাকুক, পশ্চিমবঙ্গবাসীকে এই ঋণ শোধ করতে হবে। 4,000 কোটি টাকা তুলেছে 20 বছরে সভরিং বন্ডে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। তাহলে আমি যদি ওই 8,000 কোটি আর 4,000 কোটি যোগ করি, খুব সহজভাবে 12,000 কোটি আসছে, যেটা 11,000 কোটির থেকেও 1,000 কোটি টাকা বেশি। তাহলে তৃণমূল সরকার যদি চাইতো কর্মীদের ন্যায্য টাকা, হকের টাকা, সাংবিধানিকভাবে যে টাকা এদের প্রাপ্য, সেই ডিএর 1/4টা মিটিয়ে দিতে, যে টাইম ডেডলাইনটা সুপ্রিম কোর্ট দিয়েছিল, চোখ বন্ধ করে হাসতে খেলতে পারতো। করেনি। কেন করেনি? ওই যে কৌশিকবাবু একটা কথা বললেন, কানে খুব খট করে লাগলো। একটু আগে কৌশিকবাবু বললেন, মানে তৃণমূল মুখপাত্র কৌশিকবাবু বললেন যে আমাদের সরকারকে তো অনেকেই বলে কি সংখ্যালঘু তোষণকারী, আমরা দুর্গাপুজোয় কি টাকা দিইনি? তাহলে উনি কি ওনার সুপ্রিমোর ঘোষিত স্ট্যান্ড, যেটা উনি এরমভাবে হাত সামনে করে মাথায় ওই হিজাব পরে ঈদের সিমুই খেতে খেতে বলেন ধর্ম যার যার উৎসব সবার, তার থেকে কন্ট্রাডিক্ট করে কৌশিকবাবু তার মানে বললেন যে দুর্গাপুজোটা শুধু হিন্দুর উৎসব, সেখানে তাহলে কোনো মুসলিম ভাই পার্টিসিপেট করে না? তো জড়িতে মুসলমান ভাইয়েরা জড়ির কাজ করে। একটু শুনে নি। আপনি মিথ্যে কথা বলছেন, আপনি আমার বক্তব্য বিকৃত করে বলছেন। আপনি বলেননি কথাটা যে আমাদের সংখ্যালঘু তোষণকারী বলে আমরা দুর্গাপূজা তো ফান্ড দিচ্ছি। আপনি বলেননি, আপনি ওপেন চ্যানেলে বসে বলেননি, এক্ষুনি বললেন। আপনি মিথ্যে কথা আপনি বলছেন, আমি বলছি না। আমি কোট আপনার কথা উদ্ধৃতি করেছি, বাড়ি গিয়ে চ্যানেলে লিংক চালিয়ে দেখে নেবেন। পুজো হিন্দুদের হলেও সারা পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরাও সেখানে পার্টিসিপেট করেন। তাহলে বললেন কেন যে আমাদের সংখ্যালঘু তোষণকারী বলে এই তো আমরা দুর্গাপূজা তো চাঁদা দিচ্ছি? বললেন কেন? না আগে উত্তর দিন। আপনি বললেন কেন এটা যে আমাদের সংখ্যালঘু তোষণকারী বলে তাও আমরা দুর্গাপূজায় চাঁদা দিচ্ছি? অনেক হয়েছে এসব ছলনার জায়গা নেই। বিড়াল ঝুলি থেকে বেরিয়ে পড়েছে। মনে রাখবেন, আপনার নেতাকে দিয়ে আমরা জয় মা কালী বলিয়েছি, আগামী বছর জয় মা কালীর পেটেন্ট আপনার মমতা ব্যানার্জি আর তৃণমূল দল জয় মা কালীর পেটেন্ট নিয়েছিল নাকি? না জয় মা কালীর পেটেন্ট আপনার মমতা ব্যানার্জি আর তৃণমূল দল নিয়েছিল নাকি আপনারা সরকারে আসার আগে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো হতো না? আপনারা চাঁদা না দিলে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো হয়নি। পশ্চিমবঙ্গের মানুষ সারা রাত জেগে কলকাতার রাস্তায় রাস্তায় দুর্গা প্রতিমা দর্শন করতো না? সব তৃণমূল জমানায় 2011-এর পর থেকে পশ্চিমবঙ্গের আমরা বলেছি এই উৎসবে সমস্ত ধর্মের মানুষ শামিল হন। বেশ আমি একটু ডিএতে ফিরতে চাইবো। আবার কেতান, কি প্রতিক্রিয়া তোমার আজকে যে বক্তব্য সুপ্রিম কোর্টের তরফ থেকে এসছে, কেন টাকা দিতে পারলো না এতদিন পরেও? কারণ তো তৃণমূলের মুখপাত্র বলেই দিলেন যে প্রায়োরিটি, অর্থাৎ তাদের ওটাকে মনে করে না যেটা গুরুত্বপূর্ণ। তাহলে আমার প্রশ্নটা খুব সোজা হচ্ছে যে প্রায়োরিটির প্রশ্ন যখন আসছে বা উনি এত সুন্দর করে বুঝিয়ে দিলেন, তাহলে কোর্টে সরকার এটাই বলে দিতে পারতো যে ডিএ দেয়াটা আমাদের প্রায়োরিটির মধ্যে নেই, বা কোর্টের রায় মানাটাও আমাদের প্রায়োরিটির মধ্যে নেই। সাংবিধানিক অধিকার, ডিএ সাংবিধানিক অধিকার কিনা সেই নিয়ে অনেক তর্ক বিতর্ক এর আগে হয়েছে। কাজে আজকে নতুন করে আর সরকারের তরফ থেকে এরকম কোনো মন্তব্য এটা তো সারেন্ডার করে আপনার কথা শুনে যাচ্ছে। আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? 1 মিনিট দাঁড়ান। না, খুব স্লো, খুব আস্তে, মানে ভলিউমটা খুব কম আসছে।
না আমার মনে হয় আপনি শুনতে পাবেন। দেখুন কেতান বলছে। আমি দেখছি, হ্যাঁ, হ্যাঁ কেতান তো ব্যাপারটা যেটা বললেন যে প্রায়োরিটি নেই, তার কোর্টেই বলতে পারতেন যে কোর্টের রায় মানাটা রাজ্য সরকারের প্রায়োরিটির মধ্যে পড়ে না। এবার আমাদের সংগ্রামী যৌথ মোর্চার কৌশিক দা যে কথাটা বললেন যে ঠিকই তো, যে এই রাজ্যের প্রায়োরিটি এগুলো নয়, এর হচ্ছে কোনো রকম ভোট করার কোনটা কাজে লাগবে, অর্থাৎ এই যে 8,000 কোটি টাকা যে পাড়ায় সমস্যা সমাধান এইসব জন্য। তো ব্যাপারটা এখানে একটা তৃণমূল কংগ্রেস বা মাননীয় একটা সারেন্ডার করছেন যে এতদিনে এতগুলো লুটে যে পৌরসভাগুলো দখল করা, পঞ্চায়েত দখল করে যারা প্রতিনিধিরা ছিল তারা অপদার্থ ব্যর্থ কোনো সমস্যা সমাধান করতে পারেনি, তাই এই 8,000 কোটি টাকা আবার তাদেরকে এটা করা হলো। আচ্ছা, এটা আনপ্ল্যান্ড, বাজেটে কোনো উল্লেখ ছিল না। তারপর যে ক্লাবগুলোকে চাঁদা দেওয়া হলো প্রায় 500 কোটি টাকা। তো এই যে প্রায়োরিটির বিষয়টাই তো বোঝা যাচ্ছে, একদম খুব খুব সততার সাথে বলে দিলেন যে আমাদের কোনো প্রায়োরিটি এসব বিএফিএ নিয়ে নেই, চাকরি দেওয়া নিয়ে কোনো প্রায়োরিটি নেই। আপনি রাস্তা পয়সাও নেই, আপনি বাংলা ঘুরে দেখুন রাস্তাঘাটের অবস্থা জঘন্য থেকে জঘন্যতর হয়ে উঠছে। আপনার স্টুডিও থেকে বেরোলেই রাস্তাগুলো এত বাজে, সেসব টাকা নেই। কেন? সব টাকাগুলো তৃণমূলের বাড়ির লোকের কাছে চলে গেছে, সব যারা তৃণমূল করে। এবার এই রাজ্যে যে কোষাগারের অবস্থা এতটাই বাজে যে ধার নিয়ে চলছে, একটা ধার নিয়ে যেতে ধারকে প্রসেস করতে গেলে, অর্থাৎ সেই ধারের সুদ দিতে গেলেও ধার নিতে হচ্ছে। সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে এরা উৎসবের কথা বলছে। আচ্ছা, একটা জিনিস তো মানতে হবে যে উৎসব পালন করতে গেলে আপনার একটা পরিমাণ জানেন? ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের শুনতে পাচ্ছেন, বলছিলেন শুনতে পাচ্ছেন, একটা রাজ্য বলুন যার ধার নেই। এবং আপনারা সকলেই শিক্ষিত মানুষ, আপনারা নিশ্চয়ই জানেন যে বাজেট বহির্ভূত খাতেও কিন্তু খরচা করা যায়। আচ্ছা, আমি আর সময় দিতে পারছি না, প্রত্যেককে এখানে বিরত করব। শুধু স্টুডিওর কৌশিকদার কাছে একটাই প্রশ্ন, হ্যাঁ বা নাতে উত্তর দিন। দাদা, আগামীকালকে রায় আসবে, আশাবাদী? আমি আশাবাদী যে আগামীকালকে রায় আসবে, এবং যে ধারাবাহিক আন্দোলন আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে আমরা করে যাচ্ছি, সেই ধারাবাহিক আন্দোলনের সুফল হিসাবেই আজকে সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় বলেছেন যে এই মামলা শুনানি কালকেই শুরু হবে এবং যতদিন না ধারাবাহিকভাবে এই শুনানি হয়ে এর নিষ্পত্তি ঘটানো হবে। আমরা চাইছি, আমরা আশাবাদী যে এর মামলা শুনানি এই আগামী সপ্তাহের মধ্যেই আমরা এর সুফল পেয়ে যাব, এবং এটা আমাদের লিগালি এনফোর্সেবল রাইট, আমাদের ফান্ডামেন্টাল রাইট হিসাবে এটা প্রতিষ্ঠিত হবে। এবং আজকে একদম সময় শেষ। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ক্যামেরার ওপার থেকে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি আজকে এখানে হাল্লা বলুন।